বিজ্ঞানী.org-এর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। সাক্ষাৎকার পর্বে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডক্টর এটিএম মিজানুর রহমান, অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। আমরা আজকে স্যারের সাথে আলোচনা করব বিভিন্ন বিষয় নিয়ে এবং জানতে চোখ রাখুন বিজ্ঞানী.org-এর পর্দায়। স্যার কেমন আছেন? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। কেমন আছো? আলহামদুলিল্লাহ। স্যার, বিজ্ঞানী.org-এর সাথে যুক্ত হয়ে আপনার অনুভূতিটা কি? আমি অত্যন্ত আনন্দিত। আমি আসলে কখনো শুনি নাই এরকম কোনো অর্গানাইজেশন আছে যারা বিভিন্ন বিজ্ঞান বিষয়ে যারা ইন্টারভিউ নেয়। এটা আসলে আমার জানা ছিল না। তো আমি যখন শুনছি আমি অবাক হয়েছি এবং যখন আমাকে বলা হয়েছে আমি একটু বিব্রত বোধ করছি, সাথে আমার ভালো লাগছে। আমি ডক্টর বসু, উনি আমার সাথে যখন কথা হয় আমি আমার ফিলিংসও তাকে জানাইছি এবং পরে আমি যখন ওনার প্রোফাইল দেখছি লিঙ্কডইনে ঢুকে, আমি দেখছি যে ওনার ন্যাশনাল পর্যায়েও ওনার ইন্টারভিউ আছে। আমি তখন গেস করছি যে উনি খুবই বিখ্যাত একজন। তো সেরকম একজন বিখ্যাত একজন মানুষ আমার সাথে কথা বলছে এবং আমার ইন্টারভিউ নেওয়ার জন্য তোমাদেরকে পাঠাচ্ছে। আমি অত্যন্ত আনন্দিত, সাথে আবার কি বললাম যে আমি একটু বিব্রত। স্যার, শিক্ষা জীবন সম্পর্কে যদি আমরা জানতে চাই, যেন আমরা আপনার শিক্ষা জীবন থেকে হায়ার স্টাডিজ সম্পর্কে ধারণা পাই এবং বিদেশে কিভাবে ক্যারিয়ার তৈরি করার এই বিষয়ে ধারণা পাই, সেই জন্য আপনার শিক্ষা জীবন সম্পর্কে আমরা একটু জানতে চাই। আপনি আমাদের সাথে একটু অভিজ্ঞতাটা শেয়ার করুন। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রি থেকে অনার্স এবং মাস্টার্স করি। অনার্স এবং মাস্টার্সে আমার রেজাল্ট ভালো ছিল। তারপরে ওখানে অ্যাপ্লাই করেছিলাম আমি রাজশাহীতে টিচার হওয়ার জন্য, কিন্তু বাংলাদেশের যে কালচার অনেক কিছুই আসলে হয় না, কিন্তু আলহামদুলিল্লাহ এখানে হয়ে গেছে। এখানে যখন অ্যাপ্লাই করছিলাম, হওয়ার পরে আমি ডিপার্টমেন্টে তখন আমাদের অনেক সেশন ক্যাম্প, আমি প্রথম দিকে চেষ্টা করছিলাম যে কিভাবে ডিপার্টমেন্টের সেশন জবটা কমানো যায়। আমি তো তখনই নিজেকে ফোকাস করি নাই তখন বাইরে যাওয়ার জন্য। আমি শুধু আমাদের ছাত্রদের যে ক্ষোভ, যে রাগ, যে সেশন জটের জন্য ডিপার্টমেন্টের প্রতি, আমি সেটা রাগটা, ক্ষোভটা সবাই মিলে ডিপার্টমেন্টে আমরা চেষ্টা করছিলাম যে সেই সেশন জটটা কমানো যায় কিনা। আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুল হয়েছিলাম। পরে একটা সার্টেন সময়ের পরে আমার মনে হচ্ছে যে এখন আমার রিসার্চ ক্যারিয়ার দিকে নজর দেওয়া দরকার। আমি তখন থেকে লেখালেখি শুরু করি এবং অনেক দেরিতে আমি বাইরে যাই পিএইচডি করার জন্য। কেন দেরিতে যাই এই কথাটা এখন আমি দিচ্ছি না, কিন্তু আমি অনেক দেরিতে যাই। তখন আসলে পিএইচডির জন্য যাই। ওখানে গিয়ে ফুড ইঞ্জিনিয়ারিং ল্যাবে আমি কাজ করি এবং আমি বলি যে আসলে ওই ল্যাবে কাজ করাটা আমাকে দ্বিতীয় জীবন দেয়। আমি একজন মানুষ যে পিএইচডি করতে যাওয়ার আগের এবং পিএইচডি করে আসার পরের মানুষ, আমি বলি আসমান আর জমির পার্থক্য। এই পিএইচডিটা আমাকে শেখাচ্ছে কিভাবে স্ট্রাগল করতে হয়, কিভাবে একটা বিরূপ পরিবেশে টিকে থাকতে হয়। তখন খুবই কষ্ট হতো, মনে হতো দেশে চলে যাব, কিন্তু ওখান থেকে ফেরত আসার পরে মনে হয় যে আমি একটা নতুন জীবন পাচ্ছি। আমি এখন যে কোনো পরিবেশে আমি ঘুরতে পারি, আমি ঠিক থাকতে পারি। আমি মনে করি সম্পূর্ণটাই আমার সেই পিএইচডি থাকার সময় আমার জন্য। এই আমার শিক্ষা জীবনের জিজ্ঞাসা আমি সাউথ কোরিয়া থেকে পিএইচডি করছি। সাউথ কোরিয়াতে আমি আসলে প্রথম দিকে যেতে চাই না, কারণ সবাই বলে সাউথ কোরিয়া পিএইচডি অত্যন্ত টাফ, অত্যন্ত কষ্ট। ওখানকার মানুষজন প্রচুর কি বলি টর্চার করে ছাত্রদেরকে, কারণ ওখানকার যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টে একটা ছাত্রের পিএইচডি করা অত্যন্ত কঠিন হয়, এমন মানসিক চাপে রাখে। ওই জন্য আমি আসলে কোরিয়াতে কখনো যেতে চাই না। আমার পছন্দের তালিকা ছিল আসলে জাপান। আমি জন্য 5বার মানুষের জন্য অ্যাপ্লাই করি, কাছাকাছি গিয়ে আর হয় না, তো মনোবসিতে একজন রিসার্চার 35 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারে। তো যেটা আসলে বলতে চাচ্ছিলাম, 35 বছর পরে যখন আমার হয়নি, তখনই আমি একদম ওই ইয়ারেই যখন হলো না, তখনই সমস্যা আমি সাফার করে যাই। কিন্তু এখন মনে হয় যে না, আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। সাউথ কোরিয়ার সেই পিএইচডিটা আমার আসলে জীবনে টার্নিং পয়েন্ট। আমি কৃতজ্ঞতা স্মরণ করি। আমার প্রফেসর খুবই কঠোর ছিলেন, আমাকে খুবই মেন্টালি
টর্চার করছে, বাট আমি এখন ফিল করি যে উনি আমাকে একজন কোনো মানুষ হিসেবে তৈরি করে দিয়েছেন। হয়তো ওইটাই ওনার কি বলি ট্যাকটিক্স, স্ট্র্যাটেজি, যে ছাত্রকে কিভাবে ভবিষ্যৎ রিসার্চের জন্য গড়ে তুলতে হয়। ন্যানো বায়োটেকনোলজি এবং ন্যানো মেডিসিন নিয়ে কাজ করার চিন্তাটা নেপথ্যে আপনার মানে ভাবনাটা কি? আসলে আমি আবার গল্প বলি, যেটা তোমাদের সাথে আনঅফিশিয়ালি আমি করেছিলাম। আহ, বাইরে থেকে আসার পর আমি আবার বললাম বায়োলজিক্যাল সায়েন্সে রিসার্চ করতে গেলে টাকা লাগে। তো স্বাভাবিকভাবে টাকাটা আসবে কোথা থেকে? তখন প্রথম ওই যে বললাম যে বায়োলজিক্যাল সায়েন্সের প্রথম কাজের সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে মেডিসিনের প্ল্যান নিয়ে কাজ করা, বিভিন্ন ফাইটোকেমিক্যাল ও প্রক্সিমেট কম্পোজিশন এই ধরনের অ্যানালাইসিস করা, যেগুলো কস্টলি না, যেটা বেশি টাকা লাগে না, এটা বেসিক কাজ। তো যেহেতু টাকা নাই তখন আমি ওই ধরনের বেসিক কাজ শুরু করি। বেসিক কাজ শুরু করবার মনে হলো যে আসলে এই কাজ তো অনেক দিন ধরে চলেই আসছে, যে এই কাজের তো আসলে ওই অ্যাডভান্স লেভেলে কাজ করার মতো সেই ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট, সেই ফান্ডিং আমার নাই। তখন এর চেয়ে মানে অ্যাডভান্স লেভেলে কি কাজ করা যায়, তখন আমার প্রথম মাথায় এই সমস্ত রিভিউ আর্টিকেল ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম যে খরচও বেশি হবে না, প্লান্ট মেডিয়েটেড যদি আমরা ন্যানো পার্টিকেল সিনথেসিস করি, এমন একটা এরিয়া যে এরিয়াটা বিশ্বের এখন অন্যতম অ্যাডভান্স রিসার্চ ইন্টারেস্ট, অ্যাডভান্স রিসার্চ এরিয়া, অথচ কস্টলি না। জাস্ট মেডিসিনাল প্লান্ট যেটা আমি কাজ করি ফাইটোকেমিক্যাল, ওইটার কিছু সাথে মিক্স করেই ন্যানো কাজ করা যায়। এখান থেকে আসলে আমার ন্যানো জিনিসটা মাথায় আসছে। তখন থেকে আমি লাগাতার ন্যানো নিয়ে পরিশ্রম করছি, যেহেতু আমি আসলে আগে পিএইচডি তো ন্যানো নিয়ে কাজ করিনি। একটা নতুন ফিল্ড, আমি ছাত্রদের নিয়ে কষ্ট করতে 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 আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুল হয়েছি। এবং আমরা এত ন্যানো সম্বন্ধে তোমাদের একটু তাহলে বলে নিই আরো ইজি হয়। ন্যানো আসলে মানে 1 বিলিয়নের 1 ভাগ, মানে 100 কোটির 1 ভাগ। তাহলে তুমি যখন শুনবো 1 ন্যানোমিটার, তার মানে 1 মিটারে 100 কোটি ভাগের 1 ভাগ, মানে সাইজটা কত ছোট, ঠিক আছে না? কেন ন্যানো? ন্যানো 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 পার্টিকেল যখন তৈরি করা হয়, এর বিভিন্ন ফিজিক্যাল, কেমিক্যাল, ফাংশনাল প্রপার্টিস ইমপ্রুভমেন্ট হয়। এবং যেহেতু সাইজ গুলো খুবই ছোট, ন্যানো সাধারণত ধরা হয় 1 থেকে 100 ন্যানোমিটার। এটাকে সাধারণত ন্যানো পার্টিকেলের মধ্যে ধরা হয় 1 থেকে 100 ন্যানোমিটার। তো সাইজ যত ছোট হবে তার ফাংশনালিটি তত বেশি, তার ফাংশনাল অ্যাবিলিটি তত বেশি। তো আলহামদুলিল্লাহ আমরা ন্যানো তৈরি করছি, আমি ন্যানো তৈরি করছি 10 ন্যানোমিটারের মধ্যে, এবং এত অসাধারণ রেজাল্ট আসছে। হেলিয়নে আমার একটা আর্টিকেলও পাবলিশ হয়েছে। তো আমরা কঠোর পরিশ্রম করতে 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 সাকসেসফুলি আমরা ন্যানো পার্টিকেল সিনথেসিস করতে পারছি। আমি শুধু বলবো সিনথেসিস না, এটা আমরা ফিল্ডে অ্যাপ্লিকেশন করছি। আমার যে প্রজেক্টটা ছিল এটা হচ্ছে বিড়ির সাথে বাংলাদেশে মূলত যে এগ্রিকালচারাল ডিজিজেস আছে, এগুলোকে ধানের সবচেয়ে যেটা ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে ডিভাস্টেটিং ডিজিজ, সেটা হলো ব্লাস্ট ডিজিজ, রাইস ব্লাস্ট ডিজিজ। এর সাথে সাথে বাংলাদেশে আরো একটা ডিজিজ আছে, হচ্ছে ব্যাকানেক ডিজিজ। আমি যখন ন্যানোনিয়ার কাজ করি তখন দিদির সাথে আমি কোলাবোরেশন করি। দিদির একজন সাইন্টিস্ট, তার জাহান, উনি আমার খোঁজ পেয়ে আমাকে ফোন করেন। ফোন করেন যে সাহেব আপনি আমার সাথে কাজ করবেন না? আমি অসুবিধা কি, আমি করবো, আমি কাজ করছি। তখন একটা প্রজেক্ট সাবমিট করে ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট, ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে, কিন্তু দিদির মাধ্যমে। সেই প্রজেক্টটা আমি টিভিতে চিফ সায়েন্টিফিক অফিসার পিআই যাকে বলে, প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, উনি হন বিডি। এই প্রজেক্টটা আমরা ফিল্ড লেভেলে নিয়ে যাই। এটা যে সমস্ত কমার্শিয়ালি এখন অ্যাভেলেবল বায়োপেস্টিসাইড আছে, পেস্টিসাইড, কেমিক্যাল সিনথেসাইড, এগুলো সব আসলে টক্সিক, এগুলো বিষ, এগুলো যদি স্প্রে করা হয় এগুলো এনভায়রনমেন্টের তো ক্ষতি হয়, সাথে এগুলো আমরা কনজিউম করি আপনার এই সমস্ত প্রোডাক্ট। তো হিউম্যান হেলথের জন্য এগুলো প্লাস এনিম্যালের জন্য এগুলো খুবই ক্ষতিকর। তো আমরা যে প্রজেক্টটা করছিলাম সেটা হচ্ছে যে এই টক্সিসিটি কমানো যায় কিনা।
এবং আমরা এটা ফিল্ড লেভেলও নিয়ে গেছি। বাগানে ইনফেক্টেড ডিজিজের যে সমস্ত প্লান্ট সেখানে স্প্রে করছি। বাগানে ইনফেক্টেড যেগুলো রাইস সেগুলো শুধু বাঁচে না, মারা যায়। তো উনি যখন স্প্রে করেন, কৃষক যে একটা গাজীপুরি করছে, কৃষকের একটা বাগান ইনফেক্টেড রাইস ফিল্ড ছিল, প্যাডি ফিল্ড ছিল, তো সমস্ত ধান গাছ মারা গেছিল। তো কৃষক সেই ধানগুলো উঠা নিতে চাইছে, তো উনি বলছেন যে গাছগুলো মারাই গেছে। আমি আবার বললাম বাগান ইনফেক্টেড রাইস প্ল্যান্ট বাঁচে না। উনি তখন বলছে তো মারাই গেছে, আমরা একটা কিছু ডেভেলপ করছি, আমরা একটু স্প্রে করে দেখি এটা কাজ করে কিনা। বলে ঠিক আছে করেন। তো উনি তখন স্প্রে করেন আমাদের ডেভেলপ সেই ন্যানো পার্টিকেল, আমরা যাতে ন্যানো পেস্টিসাইড বলছি, স্প্রে করেন, সেই গাছ বাঁচে, গাছের ফলন ধরে, এবং যে ফলন ধরে সেটা এভারেজ যে রাইস প্রোডাকশন তার চেয়ে বেশি হয়। তাহলে তো স্যার আপনার এই বায়োপেস্টিসাইডটা কিন্তু জিডিপিতে অবদান রাখছে আমি মনে করি। আমরা তখন এটা কি বলে ওয়ার্ল্ড ব্যাংক থেকে এই টেকনোলজি হিসাবে বাংলাদেশের মার্কেটে নিয়ে আসার জন্য অ্যাপ্রুভাল নেওয়া হয়, অ্যাপ্রুভ দেয় তারা, অ্যাপ্রুভাল নেওয়া হয়, কিন্তু এরপরে কোনো কারণে এটা আর আগাচ্ছে না। এটা যেহেতু আমাদের হাতে নাই, আমাদের হাতে মানে আমার হাতে নেই, যেহেতু এটা কোলাবোরেটিভ প্রজেক্ট, তো এটা পুরোটাই ছিল তাদের কাছে। এটা প্যাটেন্ট করার জন্য অ্যাপ্লিকেশনও করার কথা ছিল, কিন্তু সোফার আমার মনে হয় না এটা তারা অ্যাপ্লাই করছে। আমার মনে হয় আমরা বাংলাদেশের প্রথম যে বায়োনানো পেস্টিসাইড আমরা ডেভেলপ করি এবং এটা ফিল্ড পর্যায়ে আমরা অ্যাপ্লাই করি, কিন্তু সেই ডেটাগুলো এখন আমরা আর্টিকেল হিসেবে সাবমিট করি নাই, কারণ আমরা স্টিল হোপফুল যে এটা প্যাটেন্ট হিসেবে নিয়ে আসা হবে। কিন্তু আমি আবার বলছি জিনিসটা আমার হাতে নেই, যেহেতু এটা বিডিডি করছে, কিন্তু এখনো পর্যন্ত ওনারা এটা ফার্দার কোনো কাজ করছে বলে আমার জানা নেই। তাহলে তো এটা একটি সম্ভাবনাময় উদ্ভাবন ছিল, কিন্তু আমরা এটা থেকে উপকৃত হতে পারছি না শুধু কিছু বিষয়ের জন্য। কথা সত্য। আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে এই বিষয়টা খুবই সাধারণ। এখানে আসলে মেধা যাচাই বা মেধার কোনো মূল্যায়নটা হয় না, বা কেউ যদি ভালো কিছু করে তাকে মূল্যায়ন করা হয় না। এটা আমাদের কৃষি খাতের জন্য খুবই সম্ভাবনাময় একটা উদ্ভাবন ছিল। এটা নিয়ে পরবর্তীতে কাজ করছে আমার জানা মতে যশোর এখন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির প্রফেসর এখানকার ছাত্র ছিল, ও কাজ করছে। ও সম্ভবত কোনো একটা সমস্ত কেমিক্যাল যে পেস্টিসাইড কোম্পানির সাথে কোলাবোরেটলি কাজও করছে আমার জানা মতে। তো এটা নিয়ে ওরা এখন কাজ করছে, কিন্তু সামহাও আমি আসলে কাজটা কন্টিনিউ করতে পারিনি। বায়োপেস্টিসাইডটা কি পরিবেশ বান্ধব? আমরা যে ন্যানো পার্টিকেল তৈরি করছি এবং যে কনসেন্ট্রেশন আমরা ইউজ করছি, আমরা বললাম ডাটা এখনো পাবলিশড হয়নি, এখন আপডেট ডাটা। এটা যে সেফটি লেভেল আছে ন্যানো পার্টিকেল তার বিলো অনেক বিলো। এটা আমরা চিন্তা করছিলাম যে এই যে আমরা কনসেন্ট্রেশন ইউজ করছি ফিল্ডে, এটা আমরা আসলে হিউম্যানের টক্সিক ইফেক্ট ফেলবে কিনা। তো এটা ফিল্ড লেভেলে তার কনসেন্ট্রেশন এবং অ্যানিম্যাল মডেলে আমরা সেই কনসেন্ট্রেশন ইউজ করে টক্সিসিটিটা আমরা মেজার করতে চাইছিলাম, কিন্তু আমরা এখন করতে পারিনি। আবার আমি বললাম আমার ফান্ড নাই, আমি আসলে কাজটা আগায় নিতে পারি নাই, কারণ আমার পক্ষে সম্ভব হয় নাই। কিন্তু আমি যেখান থেকে যদি ফান্ড পাই আমি এই কাজটা করবো ইনশাল্লাহ। এটা মানে শুধু এই না যে এটা আমাকে দেখানোর জন্য, মোটেও না, কিন্তু আমি আবার বলি যে ফিল্ড লেভেলে যে ডেটা আমাদের কাছে আছে অসাধারণ। আমরা এখনো পাবলিশ করিনি, কিন্তু এটা নিয়ে আমরা ফার্দার কাজ করার সুযোগ পাইনি। এটা যদি সত্যিকার অর্থেই প্রয়োগ করা যায়, আমি মনে করি যে আমাদের দেশের এই যে খাদ্য সংকট যেটা আছে, মূলত ধানের যে সমস্যাগুলো আছে, এটা সমাধান হবে, জিডিপি বাড়বে, উৎপাদন বাড়বে, কৃষি খাতটা অনেক উন্নত হবে। তো এই বিষয়টা নিয়ে মনে হয় যেন যে কৃষি নিয়ে যারা কাজ করে তাদের এগিয়ে আসাটা উচিত, সবার কোলাবোরেশন এটাকে অবশ্যই দিবে। এটা যে কনসেন্ট্রেশন যে লেভেল আছে, যে থ্রেশহোল্ড লেভেল দিয়েছে, সেটা যে যদি কম কনসেন্ট্রেশন কে ইউজ করে ইজ টোটালি সেফ। মোরওভার আমরা যে ন্যানো পার্টিকেল তৈরি করছি এটা গ্রিন ন্যানো পার্টিকেল, দ্যাট মিনস ন্যানো পার্টিকেল কয়েকভাবে তৈরি করা যায়, ফিজিক্যালি, কেমিক্যালি, একটা হচ্ছে বায়োলজিক্যালি। এর মধ্যে
বায়োলজিক্যাল যে মেথডটা এটা তুলনামূলক অন্য দুটোর থেকে অনেক সেফ এবং কস্ট ইফেক্টিভ। এটা বাজারে নিয়ে আসলে খরচ বেশি হবে না। খরচ কম, হ্যাঁ, পরিবেশ বান্ধব। পরিবেশ বান্ধব। আসলে এটা আমাদের জন্য মানে খুবই সম্ভাবনাময় একটি উদ্ভাবন। শুধু তাই না, এটা যে শুধুমাত্র কোনো স্পেসিফিক আমরা যেমন টার্গেট একটা ডিজিজ নিয়ে কাজ করছি এবং সেটা আমরা অপটিমাইজ করে নিয়েছিলাম পার্টিকুলার কনসেন্ট্রেশনটা। তো এটা যে আমরা বিলিভ করি এটা যে শুধুমাত্র ওই একটা মাত্র ডিজিজের এগেইনস্টে কাজ করবে তা না, কারণ ন্যানো যে প্রপার্টিজ, ন্যানো অ্যান্টি ক্যান্সার, ন্যানো পার্টিকেল তো অনেক রকম আছে, সিলভার ন্যানো পার্টিকেল, গোল্ড ন্যানো পার্টিকেল, অনেক ধরনের ন্যানো পার্টিকেল অ্যাভেলেবল। তো আমি সিলভার ন্যানো পার্টিকেল নিয়ে কাজ করছি। তো এরা যে শুধুমাত্র স্পেসিফিক কোনো মাইক্রোজোম কিল করে তা না, মানে ন্যানো ফিটটা এত হিউজ ও ক্যান্সার ট্রিটমেন্টে কাজ করে। আমি বায়োসেন্সর নিয়ে একটা প্রজেক্ট করছি, সেখানে তারপরে কি বলি পলিউশন রিমিডিশনের জন্য ক্যান্সার ন্যানো কাজ করে, ফার্টিলাইজার হিসেবে ন্যানো কাজ করে, ডায়াগনস্টিক টুল হিসেবে ন্যানো কাজ করে। ন্যানো ফিড এত ভাস্ট, এত ডিটেলস যে আসলে বর্ণনা করার মতো না। এত একটা রিসার্চ আসলে ইমাজিনের বাইরে। তো আমরা আমরা কাজ করছি এগ্রিকালচারে, কিন্তু এটা মেডিসিন হিসেবে ইউজ করা যেতে পারে। কি বললাম, ডায়াগনস্টিক টুল হিসেবে কাজ করে। আমি আবার বললাম আমি প্রজেক্টটা যেটা অ্যাপ্লাই করছি সেটা ছিল বায়োসেন্সর ডেভেলপমেন্ট ন্যানো দিয়ে। আনফর্চুনেটলি প্রজেক্টটা পাইনি, আমরা সেই প্রজেক্টটা আবার দিব যদি সার্কুলার হয়। তো ন্যানো ফিড ব্যাপক, কিন্তু আমরা এগ্রিকালচারে কাজ করছি। যদি আমরা সত্যি সত্যি পেস্টিসাইডটা মার্কেটে নিয়ে আসতে পারতাম, তাহলে এটা শুধু কি বললাম, শুধু যে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, নন টক্সিক বা এগুলো না, কস্ট ইফেক্টিভ হবে তা না, এটা কি জব অপরচুনিটি তৈরি করতো। জব অপরচুনিটি তো আনফর্চুনেটলি আমরা আসলে পারিনি, হয়তো অন্য কেউ করছে, অন্য কেউ পারেনি। এখন বাংলাদেশের বর্তমান যে সমস্যা, স্যার আমি মানে এটা পার্সোনালি বলি যে আমাদের দেশের খাবার মানে বিষ, এটা কোনো সন্দেহ নেই। কারণ আমরা পানি যেটা খাই, আমাদের পানিটা কিন্তু বিষাক্ত। এখানে আছে ভারী ধাতু, এখানে আছে বিভিন্ন ধরনের কেমিক্যাল পাওয়া যায় অনেক সময়, আর আমাদের খাবার তো পুরোটাই অ্যাডাল্টারেট। এই বিষয়ে আপনি কি গবেষণা করতে আগ্রহী আছেন? আসলে আমি তো টিচারই একটা নিউট্রিশন ফুড টেকনোলজি, আমার কাজটাই হচ্ছে ফুড অ্যাডাপ্টেশন, ফুড প্রসেসিং এগুলো নিয়ে কাজ করা। তো ফুড অ্যাডাপ্টেশন নিয়ে তো কাজ করার শুধু যে ইচ্ছাই আছে তাই না, কি করে আমরা কি বলি ফাংশনাল ফুড, আমি ফাংশনাল ফুড নিয়েও কাজ করি। আমি একটা ইয়োগার্ট ডেভেলপমেন্টের চেষ্টা করছি, এটাও 1 বছর ধরে কাজ বন্ধ, যেটা অ্যান্টি ডায়াবেটিক হিসেবে কাজ করবে। উইথাউট সুগার অ্যাড করে আমরা অ্যান্টি ডায়াবেটিক ইয়োগার্ট তৈরিও করছি, যেটা ইনভিট্রোতে খুবই এক্সেলেন্ট রেজাল্ট পাচ্ছি। কিন্তু আবার ইন ভিভোতে আমরা যেতে পারিনি, ফান্ডিং এর অভাবে আমি ওই কাজটা 1 বছর ধরে বন্ধ। আমি ওটার উপর এখন আর্টিকেল লিখছি, ইয়োগার্টের আর্টিকেল। তো ফাংশনাল ফুড নিয়ে তো আমার কাজ করার ব্যাপক ইচ্ছা। আসলে আমি কাজই করি ফাংশনাল ফুড নিয়ে এবং ন্যানো নিয়ে, এই দুইটা নিয়ে আমার মূল রিসার্চ এখন ইন্টারেস্ট। আর ফুড অ্যাডাল্টারেশন তো বাজারে মার্কেটে অ্যাভেলেবল যে সমস্ত ফুড প্রোডাক্ট আছে সেখানে কি কি অ্যাডাল্টারেন্ট আছে, এটা তো আসলে আমাদের বেসিক কাজ। এই কাজটা আমরা করা উচিত, এটা আসলে আমাদেরই কাজ, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, সন্দেহ নেই, কারণ এটাতে আমাদের মানে জনগণের স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, কারণ আমরা দেখছি যে এটা আমাদের স্বাস্থ্য খাতটাই ধ্বংস করছে। কোনো সন্দেহ নেই, কারণ আমরা দেখছি যে যত দিন যাচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বাড়ছে। রিসেন্ট আমি একটা নিউজে দেখলাম যে আইসিইউতে রোগীরা নাকি অ্যান্টিবায়োটিক নিতে পারে না, রেজিস্ট্যান্স হচ্ছে। ইভেন কি হচ্ছে, প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ডিজিজ বেড়ে চলেছে, ক্যান্সারের মতো রোগ। এই ক্যান্সারটা তো ভারী ধাতু থেকে সবচেয়ে বেশি হয়। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স 2050 সালে একটা রিপোর্ট আসছে বাংলাদেশে, যে বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ মারা যাবে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের কারণে। তো সেই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের জন্য ন্যানো পার্টিকেল সবচেয়ে ইফেক্টিভ। আমি আবার বললাম, ন্যানো পার্টিকেল এমন একটা রিসার্চ এরিয়া, you can apply these nanoparticles to anywhere. So আমার যে কোলাবোরেশন আছে সেই কোলাবোরেশনও ওনাদের একটা রিসার্চ একটা এরিয়া আছে,
যেখানে ওরা অ্যান্টিব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স নিয়ে কাজ করে। এবং আমি যে কোলাবোরেশনের সাথে যে কাজ করছি সেখানেও আমাদের একটা রিসার্চ এরিয়া হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স নিয়ে কাজ করা, ন্যানো নিয়ে কাজ করা। আমরা প্রিপারেশন নিচ্ছি যে আমরা হয়তো ইউরোপিয়ান কি বলি বাংলাদেশেও যদি কোথাও সুযোগ পাই আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্সের উপর প্রপোজাল লিখবো। আসলে এই বিষয়টা নিয়ে কাজ করতে হবে, কারণ এটা কিন্তু আমাদের জনস্বাস্থ্য হুমকির মুখে নিয়ে যাচ্ছে, কারণ এটা খুব মারাত্মক আকার ধারণ করছে। আমি নিজের ক্ষেত্রে দেখি স্যার, যখন মানে সামান্য সর্দি জ্বরও কিন্তু অ্যান্টিবায়োটিক ছাড়া সারে না। আবার কি হয়, ঘন ঘন দেখা যাচ্ছে আজকে অ্যান্টিবায়োটিক খেলাম, ডোজ কমপ্লিট করলাম, আবার 1 মাস গেল না, আবার সর্দির সমস্যাটা হলো। এটা তো রেজিস্ট্যান্সের কারণেই হচ্ছে, কারণ অ্যান্টিবায়োটিকটা যখন আমার শরীরের সাথে মিলাই নিতে পারছে না, সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না, তখন ওটা কি করছে, ওটা তখন কাজ হচ্ছে না। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অনেক বড় একটা প্রবলেম, শুধু বাংলাদেশের জন্য না, গোটা বিশ্বের জন্য। এবং গোটা বিশ্বের সায়েন্টিস্টরা চেষ্টা করছেন যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের এগেনস্টে কোনো ইফেক্টিভ অ্যান্টিবায়োটিক এজেন্ট ডেভেলপ করা যায় কিনা। মূল সমস্যা হচ্ছে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে, কারণ অ্যান্টিবায়োটিক ডেভেলপমেন্টটা অনেক স্লো, অনেক সময় নেয়, প্রচুর রিসার্চ ইনভেস্ট করতে হয়। এবং আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, একটা অ্যান্টিবায়োটিক যখন বাজারে আসে, মাইক্রোঅর্গানিজম তো বাঁচতে চায়, তো ও খুব সহজেই এই অ্যান্টিবায়োটিক এগেনস্টে ও বাঁচার জন্য ওর মেকানিজম ডেভেলপ করে ফেলে। যার ফলে যতই অ্যান্টিবায়োটিক ডেভেলপ হোক কেন, অ্যান্টিবায়োটিকের যে রেজিস্ট্যান্স এটা কন্টিনিউ হতে থাকবে। কিন্তু দেখা গেছে যে ন্যানো পার্টিকেল গুলো এগেনস্টে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে না মাইক্রোঅর্গানিজম। সো এখানে একটা আশার আলো সায়েন্টিস্টরা দেখতে পাচ্ছেন যে যদি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স রেমেডি করতে হয়, তাহলে ন্যানো পার্টিকেল ইজ ওয়ান অফ দ্য রিসার্চ টপিকস অ্যাকচুয়ালি। সম্ভাবনাময়। স্যার, আমাদের ক্ষেত্রে আপনার উপদেশটা কি থাকবে, যে এই আমরা তো হায়ার স্টাডিজের জন্য বাইরে যেতে চাই এবং সেই সাথে রিসার্চ পেপার তৈরি করতে চাই, বেসিক্যালি এই এখন থেকে অর্থাৎ এই আন্ডার গ্রাজুয়েশন লেভেল থেকে রিসার্চ পেপার নিয়ে কাজ করতে আগ্রহী, এই ক্ষেত্রে আমরা কিভাবে আগাতে পারি? আসলে ছাত্ররা তো বাংলাদেশে, আসলে আমরা বলি না যে একটা সন্তানকে বলি যে ওর বাবা মা কেন, তাই না? বাবা মার সাথে কম্পেয়ার করে সন্তানকে কম্পেয়ার করা হয়। সন্তান ভদ্র নম্র ধরে নেওয়া হয় যে বাবা মা শিক্ষা। আমি বললাম সবসময় এরকম হতেই হয় এরকম না, অনেক কিছুর প্রভাব থাকে। তো ছাত্ররা তো সেরকমই হবে যেরকম শিক্ষক চায়। আমাদের দেশে রিসার্চটা ঠিক ওইভাবে সরকারের বাজেটে আসে না, কারণ অধিকাংশ সরকারই মনে করে যে আসলে এটা ঠিক একটা আনপ্রোডাক্টিভ খাত, যেখান থেকে আসলে তো সরকারের কোনো ইনকাম নেই, শুধু ব্যয়। ছাত্রদের তো ভর্তুকি দিতে হয় সরকার। কিন্তু আমার মনে হয় বর্তমানে সেই সিচুয়েশনটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। সরকার এখন অনেক বেশি ইউনিভার্সিটি গুলোকে রিসার্চ পারপাজে বাজেট দিচ্ছে, ফান্ডিং দিচ্ছে। তো আমার মনে হয় এটা একটা আশার আলো। যদি সত্যি সত্যি ফান্ডিং আসে রিসার্চে, তাহলে আমার মনে হয় শিক্ষকরাও রিসার্চের প্রতি ইন্টারেস্ট হবে। এই না যে শিক্ষকদের মেধার কোনো সমস্যা আছে, অনেক যোগ্য শিক্ষক বাংলাদেশে আছে, সমস্যা হচ্ছে ফান্ডিং এর সমস্যাটা। তো যখনই ফান্ডিংটা অ্যাভেলেবল হবে, আমার মনে হয় যে শিক্ষকরা যত বেশি রিসার্চে ইনভলভ হবে, স্বাভাবিকভাবে শিক্ষকরা রিসার্চে ইনভলভ হওয়া মানে ছাত্ররা চলে আসবে, ছাত্ররা রিসার্চে আসবে। এবং ছাত্ররা রিসার্চ করলে বাইরে যাওয়া আমার মনে হয় না খুব বেশি কঠিন। বাংলাদেশের মতো দেশ থেকে দু একটা ভালো আর্টিকেল করতে পারলেই বাইরে চলে যেতে পারবে। আর্টস অথবা ইংরেজি কোনো স্কোর যদি করতে পারে তাহলে তো এটা আরো ভালো। তো আসলে উপদেশ না, এটা বাস্তবতা যে শিক্ষকদের যদি ফান্ডিং আসে, শিক্ষকরা যদি রিসার্চের প্রতি ইন্টারেস্টেড হয়, তাহলে স্বাভাবিকভাবে অটোমেটিক ছাত্ররা রিসার্চে ইন্টারেস্ট হবে। ছাত্ররা রিসার্চে ইন্টারেস্ট হওয়া মানে ছাত্ররা বাইরে যাওয়া ওদের জন্য ইজি হয়ে যাবে। তবে বাইরে তো যায়, বাইরে গিয়ে যে নলেজটা ও অর্জন করবে সেটা আসলে দেশে আসতে হবে, নিয়ে আসতে হবে। সরকারকে সেই অ্যাটমসফিয়ারটা তৈরি করে দিতে হবে। আসলে রাষ্ট্রকেই দায়িত্বটা নিতে হবে যে একজন বাইরে থেকে সেই একটা নিশ্চিত একটা সিকিউর লাইফ থেকে এই দেশে যখন সে আসে, তখন সে দেশকে ভালোবেসেই আসে। অতএব সে যেন দেশে এসে কাজ করতে পারে,
সে যেন সম্মান পায়, সেই জিনিসটুকু রাষ্ট্রকে এনশিওর করতে হবে। যদি এটা না হয় তাহলে আবার আসলে রিসার্চটা আগাবে না। কারণ একজন রিসার্চার, আমি এমন কিছু কিছু রিসার্চার চিনি যারা আসলে পাগল, মানুষের দৃষ্টিতে পাগল। তারা না টাকা চিন্তা করে, না কোনো কিছু চিন্তা করে, তারা শুধু দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করছে। কিন্তু রাষ্ট্র যদি তাদের ঠিক অনার না করে, তাদের প্রাপ্য সম্মানটুকু না দেয়, আসলে ওরকম কয়জন মানুষ তৈরি হবে যে সমাজের এত লোভ লালসা ত্যাগ করে শুধু নিঃস্বার্থভাবে কাজ করে। রাষ্ট্রকে আসলে সেটা পরিবেশ তৈরি করে দিতে হবে যাতে শিক্ষকরা, আমি আরো স্পেসিফিক ভাবে বলছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গবেষণার প্রতি উৎসাহিত হয়। ওনারা উৎসাহিত হলে আলটিমেটলি ছাত্ররা উৎসাহিত হবে। ছাত্ররা উৎসাহিত হবে। আমরা দেখছি আপনার যে চিন্তা ভাবনা, আপনার কিন্তু বাইরের দেশে অনেক সুযোগ সুবিধা পেতে রাখেন। আপনি যদি বাইরের দেশে থেকে যেতেন, গবেষণার সুযোগ পেতেন, নিজের ফিউচারটাও সুন্দর হতো, দেশে থাকার সিদ্ধান্তটা কেন নিলেন, কার মধ্যে? বাংলা, আমি বলি যে আসলে আমার কিছু স্বপ্ন আছে। আমি বাংলাদেশে একটা ফার্মাসিউটিক্যালস, একটা ফুড ইন্ডাস্ট্রি এস্টাবলিশ করতে চাই। ফার্মাসিউটিক্যালস এস্টাবলিশ করার জন্য, ফুড ইন্ডাস্ট্রি এস্টাবলিশ করার জন্য আমি গ্লোবালি কাজ করছি। আমি তোমাদের বললাম যেটা আমি আমার ডিপার্টমেন্টের জন্য, আমার সমাজের জন্য, আমার রাষ্ট্রের জন্য আমি আসলে কিছু করতে চাই, কোনো সন্দেহ নেই। বাইরে আমি যদি একেবারে বাধ্য না হই, এমন কিছু পরিবেশ তৈরি না করা, আজ আমি দেশে থাকতেই পারছি, তাহলে আমি আমার তৃপ্ত যাব না। আমি শুধু এতটুকু বলি, এটা শুধু বলার জন্য বলছি না। আমি বাইরের ইউনিভার্সিটি টিচারদের ম্যাক্সিমাম বললেই আমার মতো সবাই বলে যে আসলে দেশকে ভালোবেসে আসছে, কোনো সন্দেহ নেই। কিন্তু আমি শুধু আমার কথা বলতে পারি, আমার স্বপ্ন আমি একটা ফুড ইন্ডাস্ট্রি করবো বাংলাদেশে, ইন্ডাস্ট্রি করবো যাতে কিছু জব মার্কেট তৈরি হয়, আর দেশের চলমান সমস্যা যেগুলো বাংলাদেশের খেদমত করার ইচ্ছা। এই উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে আমরা যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আমাদের এই যে সব থেকে বেশি যেটা সমস্যা সেটা হচ্ছে অপুষ্টির সমস্যা, এটা কিন্তু খুব মারাত্মক। সেই সাথে যে ফুড অ্যাডাল্টারেশন, এই বিষয়গুলোতে আপনাদের মতো মানুষের যদি এগিয়ে আসে, আমি মনে করি যে এই সমস্যাগুলোর সমাধান হবে। আসলে আমাদেরও লিমিটেশন আছে। আমি বারবার একই কথা বলছি, আমরা অনেক কিছুই চাইলে যে করতে পারি, মোটেও তা না। কখনো আমরা সুযোগ পাই না, অথবা কখনো আমরা নিজেরাই চাই না। তো আল্লাহ যদি কখনো আমাকে সুযোগ দেন, আমি চেষ্টা করব কিছু করা যায় কিনা। আমার বলে আমি দেশের জন্য, এই রাষ্ট্রের জন্য, আমার ডিপার্টমেন্টের জন্য, আমার ছাত্রছাত্রীর জন্য আমার চেষ্টা করতে থাকবে ইনশাআল্লাহ। আমরা এখন স্যারের ল্যাব পর্যবেক্ষণ করব। এটা একটা ছোট ক্লাসরুম ছিল, ডিপার্টমেন্ট থেকে একটা ভাগ করে দেওয়া হয়। এর মধ্যে 2 ভাগ হবে ল্যাবরেটরি আর একটা আমার অফিস জায়গা। আমি তোমাদের দরকার করছি, প্রথম আমি 70,000 টাকা করছি, এর পরের বছর আমি 2,46,000 টাকা করছি। আমি বাইরে গিয়ে কাজ করছিলাম, আমি কোরিয়া থেকে তখন বলছিলাম যে আমি দেশে গিয়ে যদি কোনো প্রজেক্ট পাই, প্রথম যে ইনস্ট্রুমেন্টটা কিনবো সেটাই, এটা না হোমোজেনাইজার, এটা একটা হোমোজেনাইজার। আমি ওই যে 2,46,000 টাকা যে প্রজেক্টটা পাই, সেটা দিয়ে 2 লাখ টাকা দিয়ে এই ইনস্ট্রুমেন্টটা কিনি। এটা হোমোজেনাইজেশনে এত শর্ট টাইমে তো পারলা তোমাদের কি করে বুঝাই আমি এটা। এগুলো দিয়ে ইমালশন তৈরি করা হয়। ফুড ইন্ডাস্ট্রিতে ইমালশনের অ্যাপ্লিকেশন হিউজ। সেই ইমালশনটা আমি এটা দিয়ে তৈরি করি, কিন্তু এটা কিনছি সম্ভবত 2017 সালে, কিন্তু এটার কাজ শুরু করতে পারছি আমি 2023 সালে। কারণ এই লম্বা সময়ে আমি শুধু চেষ্টা করছি অন্য, কারণ ওই একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে তো রিসার্চ হবে না, ওটার সাথে তো রিলেটেড আরো ইনস্ট্রুমেন্ট আছে, সেই ইনস্ট্রুমেন্ট গুলো আমি তখন কেনার চেষ্টা করি। ওকে, যখন বিড়ির সাথে আমি কোলাবোরেশনের প্রজেক্ট পাই, তখন আমি বলি বায়োলজি সায়েন্সে তুমি যে রিসার্চই করো না কেন, আসলে তো এটা মানে মানুষকে টার্গেট করে, হিউম্যানকে টার্গেট করে তুমি যদি ড্রাগ ডেভেলপমেন্ট করো, কোনো ফুড ডেভেলপমেন্ট করো,
আলটিমেটলি তুমি সরাসরি তো হিউম্যানকে খাওয়াতে পারবে না, এটাকে তার আগে মাইসের উপর ট্রিট করতে হয় যে মাইসের উপর ইফেক্টিভনেসটা কেমন। যদি মাইসের উপর ঠিকমতো ইফেক্টিভ হয় তখন এটা, তারপর যদি টক্সিক লেভেল টক্সিসিটি না এক্সিবিট হয় তখন এটা হিউম্যানকে নিয়ে যায়, ক্লিনিক্যাল ট্রায়াল বলে। তাহলে এর আগে কোথায় নিয়ে যেতে হয়? মাইসের উপরে। তাহলে আমরা আসলে যেহেতু ফুড রিলেটেড কাজ করি, হয় যদি আমরা কোনো ড্রাগ ডেভেলপমেন্ট করি অথবা কোনো ফাংশনাল ফুড ডেভেলপমেন্ট করি যেটা ডিজিজের কাজ করবে, সরাসরি আমরা মানুষকে এটা দিতে পারবো না। কি করতে হবে? আগে ইঁদুরকে খাওয়াতে হবে। ইঁদুরকে খাওয়াতে গেলে ইঁদুরের বডিতে কি ধরনের চেঞ্জ আসছে সেই খাবারটা খাওয়ানোর পরে সেটা দেখতে হবে। সে তুমি যদি কোনো অ্যান্টি ডায়াবেটিক ফুড যদি তুমি ডেভেলপ করো তাহলে এটা প্রথমে কাকে খাওয়াতে হবে? তাহলে মাইসকে, র্যাটকে, ইঁদুরকে। তাহলে ইঁদুরকে খাওয়ালে, ধরো একজন ইঁদুরকে খাওয়ালে তাহলে ইঁদুরকে তখন ডায়াবেটিক ইঁদুর বানাতে হয় ইনজেকশন দিয়ে। তখন তুমি সেই ফুডটা তাকে খাওয়ালে, খাওয়ানোর পরে দেখতে হবে যে ইঁদুরটা ডায়াবেটিস ভালো হচ্ছে কিনা। তুমি দেখলে ভালো হচ্ছে কিভাবে? তখন গ্লুকোজ মেপে মেপে দেখবে, কিন্তু তার অর্গানের ভিতরে অর্গানে কোনো চেঞ্জ আসছে কিনা। আমরা জানি ডায়াবেটিসের সাথে প্যানক্রিয়াটিসের যত বিটা সেলটা, ঠিক আছে না? তাহলে কেন ইনসুলিন সাফিসিয়েন্ট তৈরি হচ্ছে না? যে বিটা সেলটা ড্যামেজ হয়েছে। বিটা সেলটা কি হয়েছে? খাবার খাওয়ানোর পরে তুমি যদি দেখো ডায়াবেটিস ভালো হয়ে গেছে, তার মানে কি ইন্ডিকেট করে? প্যানক্রিয়াসটা বিটা সেলটা রিজেনারেট হয়েছে। তার মানে তুমি যে খাবারটা খাওয়াইছো সেটা দিয়ে বিটা সেল কি হয়ে গেছে? রিজেনারেট হয়েছে। তুই কিভাবে বুঝবা বিটা সেল রিজেনারেট হয়েছে? টেস্ট করতে হবে। তাহলে প্যানক্রিয়াস নিয়ে কেটে তোমার মাইক্রোস্কোপের নিচে দেখতে হবে যে ডায়াবেটিক্সের প্যানক্রিয়াটিস কেমন হয়, বিটা সেল কেমন হয়, আর স্বাভাবিক কেমন, আর খাওয়ানোর পরে কি চেঞ্জ আসলো। কি বলে বুঝে আসছে? এটা আমাদের এই সাবজেক্ট গুলোর একটা ক্রাইটেরিয়া, এদের উপর কাজ করা। আমি ওই বিডির প্রজেক্টে কোনো ইনস্ট্রুমেন্ট ছিল না, ওই আমার কফির টাকা ছিল, আমার যাতায়াতের টাকা ছিল, এই টাকাগুলো তখন আমি সেভ করি। এই সেভ করে প্রথম বাংলা ইঁদুরের কাজ করার জন্য আমি ইনস্ট্রুমেন্ট, এটার নাম মাইক্রোটম। এটার নাম কি? মাইক্রোটম। এই যে ব্লেড দেখতে পাচ্ছ, এই ব্লেড দিয়ে ইঁদুরের টিস্যু কাটা হয়। ইঁদুরের টিস্যু কি করা হয়? কাটা। এটা একটা সেমি অটোমেটিক মাইক্রোটম, এটা স্পেনের মির কোম্পানির। এই ইনস্ট্রুমেন্টটা আমি প্রথম কিনি ওই বিড়ির সেই প্রজেক্টের টাকা সেভ করে করে, বুঝে আসছে না? ওর সাথে সাথে তখন এই ইনস্ট্রুমেন্টটাও কিনি, এটার নাম টিস্যু এমবেডার। এটার নাম টিস্যু এমবেডার। ওখানে কাজ করার আগে এখানে আগে ওই টিস্যুটা ব্লক করে নিতে হয়, ব্লক করে নিতে হয় টিস্যুগুলো ব্লক করে, এরপরে এখানে ব্লক করে গিয়ে ওখানে গিয়ে টিস্যু রাখতে হয়। এটা চারটে মিলে একটা ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ ইঁদুরের ওই যে স্লাইড আমরা তৈরি করব, চারটা ইনস্ট্রুমেন্ট থাকলে তুমি পারবা। তার মানে না, তার মানে প্রথম হচ্ছে এটা কি করতে হয়? এটা আইস দিয়ে, কারণ টিস্যু তো সফট না, কিন্তু ব্লেড দিয়ে কাটতে পারবে না, তাহলে আইস দিয়ে ব্লক করে নেওয়া হয়। আইস দিয়ে কি করে নিতে হয়? ব্লক করে নিতে। এটা সে ব্লক করে, হ্যাঁ, এটা থেকে তখন হার্ড হয়ে গেল, তখন ওখানে ব্লেড দিয়ে তুমি কত, এটা তুমি ঠিক করে নিবে কত তুমি নিখুঁত ভাবে তুমি এটা কাটবে, বুঝছো না? এরপরে আমি আস্তে আস্তে এই দুইটা কেনার পরে আরো দুইটা ইনস্ট্রুমেন্ট থাকে, ওই দুইটা হাত দিয়ে করা যায়, এই স্টেন করতে হয়, এটা হাত দিয়ে করা যায়। তো এই কেনার পরে আমার টাকা আর ওই প্রযুক্তি পাওয়া যায়নি। তারপরে আরো এর সাথে তোমার রিলেটেড কিছু ইনস্ট্রুমেন্ট, বিশেষ করে ইনকিউবেটর, যেহেতু জায়গা ছোট, এই ল্যাবটা তখন আমি এইভাবে করে নিচ্ছি, যেহেতু আমার জায়গা নাই, ডিপার্টমেন্টকে জায়গা দেওয়া হয়নি, তখন এগুলো এই সমস্ত ইনকিউবেটর আমি কিনি, বুঝছো না? কিনে যেহেতু জায়গা নেই উপরে তুলে দিই। এটা একটা হচ্ছে তোমার ওয়েং মেশিন, ওয়েট মেশিন, ঠিক আছে না? হ্যাঁ, এটা একটা কিনি। তারপরে এটা একটা সনিকেটর। এটা কাজ হচ্ছে কোনো জিনিস ডিজলভ করতে যখন অসুবিধা হয় তখন এটা সনিকেশনে দিলে হোমোজিনিয়াস করে দিবে, ও সলিবল করে দিবে, শব্দ করে ভাইব্রেশনের মাধ্যমে এটা ডিজলভ করে দেয়, বুঝছো না? এটা একটা হচ্ছে ওয়াটার বাথ, বুঝছো না? ওয়াটার না, ওয়াটারে কখনো হচ্ছে যে পানির মধ্যে দিয়ে হিট দিতে হয়, কোনো একটা স্যাম্পলকে সরাসরি হিট দেওয়া যায় না,
রাবারের মাধ্যমে হিট দিতে হয় তখন। হ্যাঁ, এই যে বুঝছো, এটা সেই ওয়াটার বাথ, বুঝছো না? তারপরে এটা একটা সেন্ট্রিফিউজ কিনি, একই সেন্ট্রিফিউজ করার জন্য এটা একটা সেন্ট্রিফিউজ মেশিন কিনি। তারপরে বুঝছো না, এটাও তোমার স্পেনের সেন্ট্রিফিউজ মেশিন, ঠিক আছে? তারপরে মলিকুলার বায়োলজি কাজ করার জন্য আমি আমার একটা বন্ধুকে রিকোয়েস্ট করি, ওর এই মলিকুলার বায়োলজির ইনস্ট্রুমেন্টে ইয়ে আছে, বুঝছো না? ও তখন এই দুইটা পিসিআর মেশিন দেয়, একটা আরটিপিসিআর আর একটা নর্মাল পিসিআর, ঠিক আছে না? দেখছো, একটা কিউপিসিআর আর একটা হচ্ছে আরটিপিসিআর। এগুলো আমার বন্ধুর মাধ্যমে নিয়ে আসি, ও এই দুইটা আমাকে ফ্রি দেয়, গিফট দেয়। হ্যাঁ হ্যাঁ, প্রচুর দাম এগুলো, কিন্তু ও জাস্ট খালি আমার খুবই ইউনিভার্সিটি ঘনিষ্ঠ বন্ধু ছিল, আমার রিসার্চ ইন্টারেস্ট দেখে ও বলছে যে তোকে দিব, একটা শর্ত দেয় যে তুই আমার আব্বা আমার নামে আমার একটা ফাউন্ডেশন আছে, সেই ফাউন্ডেশনের নামে তুই এটা দিবি। যার ফলে ওই যে দেখো ওখানে দেখো হাজেরা এম ফাউন্ডেশন, ওখান থেকে ও এই আরটিপিসিআর এবং কিউপিসিআর এই দুইটা ওকে দেয়, ঠিক আছে না? সর্বশেষ আমি ইনস্ট্রুমেন্ট কিনি, র্যাপ নিয়ে কাজ করতে গেলে যে ল্যাব দরকার হয় তার নাম হচ্ছে হিস্টোপ্যাথোলজি। ইনস্ট্রুমেন্ট গুলো সবগুলো এখানে ছিল, মানে এটা এই ডেস্কটা স্পেসিফিক করা আছে শুধুমাত্র হিস্টোপ্যাথোলজি। আরো একটা বাকি আছে স্টেনার, ওটার দাম প্রায় এখন মধ্যে 30 লক্ষ টাকা। এই যন্ত্রটার কাজটা কি স্যার? প্রথমটা ছিল টিস্যু এমবেডিং, ব্লক তৈরি করা, তারপর ছিল মাইক্রোটম, আর এটা হচ্ছে টিস্যু প্রসেসর, অর্থাৎ ওইটা কাটার পর টিস্যুটা প্রসেস করতে হয়। এর সবার শেষে আছে স্টেইনার, টিস্যু স্টেইনার, যেখানে স্টেইন করে টিস্যুকে কালার ধরা হয়। টিস্যু যখন কালার হয় ওটা তখন মাইক্রোস্কোপের সবার শেষে মাইক্রোস্কোপ তুমি নিচে দেবা, তখন তুমি ক্লিয়ারলি ডিফারেন্সিয়েট করতে পারবা নর্মাল ডিজিজ এবং ট্রিটেড যে সেলগুলো আছে সেটা ডিফারেন্স করতে। এটা হচ্ছে টিস্যু প্রসেসর, অর্থাৎ টিস্যু কাট করার পরে কিন্তু আইস ওখানে হয়ে গেছে, এটা তখন এখানে এসে প্রসেস করতে হয় টিস্যুটা স্টেইন করার জন্য। টিস্যুটাকে স্টেন করার জন্য কি করতে হয়, প্রসেস করতে হয়, সেই এইখানে সেই প্রসেসটা এখানে করা হয়। এটা বোধহয় প্রসেস করতে আমি যদি মানে ভুল না বলি 12 ঘন্টা সময় লাগে। 12 ঘন্টা টিস্যু প্রসেস করতে 12 ঘন্টা সময় লাগে। এরপরে টিস্যু প্রসেস করার পরে তখন স্টেন করতে হয়। এটা অটো স্টেনার ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়, হ্যাঁ, অটো স্টেনার না হলে এটা ম্যানুয়ালি করা যায়। যেহেতু ম্যানুয়ালি করা যায় ওই জন্য আমরা এটা এখন কিনে নেই, আরো ইনডাইরেক্ট ভাবে বলা যায় আসলে আমার টাকা নেই, ওই জন্য আসলে কিনে। এই কিছু ইনস্ট্রুমেন্ট আসলে আলহামদুলিল্লাহ আমি কিনতে পারছি। আমি প্রায় 6-7 বছরে অনেক ইনভেস্টমেন্ট। হ্যাঁ, যে বললাম বাংলা সব মিলে প্রায় কোটি টাকার মতো ইনস্ট্রুমেন্ট প্লাসও হতে পারে আমাদের এই ল্যাবে আছে। আসলে আমাদের সায়েন্সের এই সমস্ত ইনস্ট্রুমেন্ট তো অনেক এক্সপেন্সিভ, 5-6 কোটি টাকার একটা ইনস্ট্রুমেন্টের দাম আছে। তো সেই হিসাবে এগুলো যে খুব বেশি আমার মনে হয় না, কিন্তু আমি বললাম না, আমি চেষ্টা করছিলাম একটা ল্যাব, এটা আমার স্বপ্ন ছিল যে আমি একটা ল্যাব দাঁড় করাবো। আমি তখন বলছি আমি অত্যন্ত জেদি, আমি যখন যেটা ধরি ওইটা শেষ না করে আমি ছাড়ি না। তো এটা স্বপ্ন ছিল যে আমি আমার ডিপার্টমেন্টে একটা ল্যাব চেষ্টা করবো। আমি কিছু ইনস্ট্রুমেন্ট যেগুলো আমি স্বপ্ন দেখছি সেই ইনস্ট্রুমেন্ট যতগুলো দেখছি মোটামুটি অথবা আমি যোগ করছি। শুধু স্টেনারটা হলে এটা এই পার্টটা শেষ হয়, বললাম না ইনস্ট্রুমেন্ট কেনা তো আর শেষ নাই, রিসার্চের তো আর শেষ নাই, কিন্তু বাইরে থেকে এসে যে স্বপ্নগুলো আমি দেখছি আমি সেগুলো করছি। স্যারের সাথে আলোচনা করে আমরা অনেক বিষয়ে জানতে পারলাম। স্যারের স্বপ্ন অনেক, স্যার অনেক সম্ভাবনাময় উদ্ভাবনের সাথে জড়িত। এখন স্যার যদি কিছু সহযোগিতা পান এবং তার সাথে কাজ করার মতো মন মানসিকতার কিছু বিজ্ঞানীদেরকে তার পাশে পান, আমরা আশা করি যে আমাদের এই উন্নয়নশীল দেশটা অনেক উপকৃত হবে। এই দেশের কৃষি খাত, ফুড সেফটি নিশ্চয়তা, অপুষ্টির সমস্যার সমাধান হবে এবং সেই সাথে দেশের জিডিপিতেও স্যার অনেক ভূমিকা রাখতে পারবে। স্যারের অনেক স্বপ্ন এই দেশকে নিয়ে, এই দেশকে ভালোবেসে স্যার নিজের ভবিষ্যতের কথা চিন্তা না করে দেশে থাকার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সবাই চেষ্টা করবো যে স্যারকে সহযোগিতা করার এবং দেশের বাইরে এবং দেশে যে সকল বিজ্ঞানীরা আছেন স্যারের সাথে কাজ করতে আগ্রহী তারা স্যারকে সহযোগিতা করবেন এবং স্যারের এই চিন্তা ভাবনা উদ্ভাবনগুলোকে এগিয়ে নিয়ে যাবেন আশা করি।